আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি রৈখিক বীজগণিত অর্থাৎ ম্যাট্রিক্স অধ্যায়ে এই পর্বে তোমাদের আমি সমষ্টি অর্থের একটা মডেল দেওয়া আছে। এই মডেল থেকে আমরা আইএসএল এর সমীকরণ বের করবো আর ক্রেমারের সূত্রের সাহায্যে জাতীয় আইস্তর ওষুধের হার নির্ণয় করবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমরা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবো ইনশাল্লাহ। সমাধান আমরা শুরুতে লিখে নিব যে দেওয়া আছে সামষ্টিক অর্থনীতির মডেল নিম্নরূপ। দেওয়া আছে সামষ্টিক অর্থনীতির মডেল নিম্নরূপ। মডেল নিম্নরূপ। তো আমরা মডেল উঠাই নিব 0.8 1 minus t y I সমান হচ্ছে 950 r, g সমান হচ্ছে 800.25 আর এদিক দিয়ে md আর ms এটুকু দেওয়া আছে। তো একটা মানে যাবো আমরা, একটা মানে আমাদের বলছে আইএস আর হচ্ছে এলএম সমীকরণ নির্ণয় করো। তারপর লিখে নিব যে আইএস সমীকরণ নির্ণয়। আইএস সমীকরণ নির্ণয়। আইএস দ্রব্যবাজারের ভারসাম্য প্রকাশ করে। আইএস দ্রব্যবাজারের ভারসাম্য প্রকাশ করে। আইএস দ্বারা মূলত ইনভেস্টমেন্ট এন্ড সেভিংস কে বুঝি আমরা। তবে আইএস দ্রব্যবাজারের ভারসাম্য প্রকাশ করে আর দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত থেকে আমরা আইএস সমীকরণটা পেয়ে থাকবো। লিখে নেব যে আমরা জানি দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত অনুসারে, লিখে নেব যে আমরা জানি দ্রব্যবাজারে ভারসাম্যের দ্রব্যবাজারের ভারসাম্য শর্ত অনুসারে y সমান c প্লাস i প্লাস g তিন ঘাত বিশিষ্ট। যদি এখানে x মাইনাস m থাকতো তাহলে আমরা x মাইনাস m লিখতাম। ঠিক আছে, এটা হচ্ছে দ্রব্যবাজারের ভারসাম্য কন্ডিশন। y সমান c প্লাস i প্লাস g। যদি g না থাকতো তাহলে y সমান c প্লাস i, এটি দ্রব্যবাজারের ভারসাম্য। আর যদি x মাইনাস m থাকতো তাহলে প্লাস দিয়ে আমরা x মাইনাস m দিতাম, ওইটা দ্রব্যবাজারের ভারসাম্য কন্ডিশন। এটা হচ্ছে তিন ঘাত বিশিষ্ট, বুঝছো? g না থাকলে হয়তো দুই ঘাত, g এর পরে যদি x মাইনাস m থাকতো তাহলে হতো চার ঘাত। তিন থেকে আমরা একটা সমীকরণ পাবো, বা y সমান c একটা মান আছে 0.8 1 minus ty প্লাস i এর একটা মান আছে 950 r, g এর একটা মান আছে 800, বা y 8 1 minus 8 হচ্ছে 0.25 y 900 আর 800 এখানে 1700 minus 50 r, বা y সমান 0.8। আমি যদি এটা বিয়োগ করি 1 থেকে 25 চলে গেলে 0.75 y এখানে হচ্ছে 1750 r, বা y সমান তুমি যদি এটা গুণ করো 0.8 আর 0.75 যদি গুণ করি 0.8 0.75 0.6 তাহলে 0.6 y হচ্ছে প্লাসের 1750 r
এখন চলকগুলো বামে নিয়ে আসো সব, -6y, আর এটা হচ্ছে মাইনাসের বামে আসলে এটা প্লাস হবে, আর ধ্রুবক থাকবে ডানে। তাহলে একটা ওয়াই থেকে 0.6 চলে গেলে 0.4y, 0.4y প্লাস 50r, এই হয়, এটা হচ্ছে তোমার কি আইএস সমীকরণ। তো তোমাদের কাছে কিন্তু আইএস সমীকরণ জানতে চাইছে, তাই না, যে আইএস সমীকরণ আর এলএম সমীকরণ নির্ণয় করা। তাহলে কি করলাম, আমি আইএস সমীকরণ বের করলাম, এবার এলএম সমীকরণ বের করবো, লিখে নিয়ে এখানে যে এলএম সমীকরণ নির্ণয়। এলএম সমীকরণ নির্ণয়। এলএম রেখা তোমার অর্থবাদের ভারসাম্য প্রকাশ করে, কোন বাজারের, অর্থবাজারের। আমরা লিখে নিব যে অর্থবাজারের ভারসাম্য শর্ত অনুসারে আমরা জানি অর্থবাজারের ভারসাম্যের শর্তানুসারে এমডি সমান এমএস, এটা হচ্ছে অর্থবাজারের ভারসাম্য কন্ডিশন। এমডি সমান এমএস, অতএব এমডি 0.25y মাইনাস 62 5r 500। হ্যাঁ, এখন তার কিছু করার নাই, এটা এলএম সমীকরণ, এলএম সমীকরণ। ঠিক আছে, এভাবে আমরা আইএস সমীকরণ আর এলএম সমীকরণ বের করে নিব। তো আমাদের বলছে আইএস আর এলএম সমীকরণ বের করে, হ্যাঁ আমরা আইএস এলএম সমীকরণ বের করে নিলাম। আইএস রেখাটা দ্রব্যপর্যায়ের ভারসাম্য কন্ডিশনে হবে। যদি চলক থাকতো সি পর্যন্ত, ওয়াই সি আই পর্যন্ত, তাহলে আমি ওয়াই সি আই লিখতাম, জি আছে জি লিখবো, এক্সপ্রেশন থাকলে এক্সপ্রেশন এম লিখবো, ব্যাস। আর হচ্ছে অর্থবাজার ভারসাম্য কন্ডিশন। তাহলে আমি আইএস আর এলএম সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা এখন করবো 2 করবো, ঠিক আছে, 2 ক্র্যামারের সূত্রের সাহায্যে ভারসাম্য আই স্তর ও সুদের হার নির্ণয় করো। তো আমরা লিখে নেব যে প্রাপ্ত আইএস এবং এলএম সমীকরণ, লিখে নিই যে প্রাপ্ত আইএস এবং এলএম সমীকরণ হলো প্রাপ্ত আইএস এবং এলএম সমীকরণ হলো যথাক্রমে প্রাপ্ত আইএস এবং এলএম সমীকরণ হলো যথাক্রমে, আমি আইএস লিখে নিই 0.4y প্লাস 50r, এটা হচ্ছে আইএস, আর এলএম হচ্ছে 0.25y 25y 62.5 আর 500 আইএস আর হচ্ছে এলএম। প্রাপ্ত আইএস ও এলএম সমীকরণ হলো যথাক্রমে, এই হচ্ছে আইএস আর হচ্ছে এলএম সমীকরণ। ওকে, এবার আমরা যে কাজটা করব, যে আমাদের বলছে ভারসাম্য ক্র্যামারের সূত্রের সাহায্যে ভারসাম্য আই স্তর ও সুদের হার নির্ণয়, ক্র্যামারের সূত্রের সাহায্যে ভারসাম্য আই স্তর ও সুদের হার নির্ণয় করো। তো আমরা লিখবো যে আইএস এর সমীকরণ দুটো পাইছি, এই দুটো সমীকরণকে এখন ম্যাট্রিক্স আকারে আমরা সাজাতে হবে। লিখবো যে এখন সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। সমীকরণ দুটিকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই। তাহলে ম্যাট্রিক্স আকারে সাজাও। তো সমীকরণ দুটাকে ম্যাট্রিক্স আকারে সাজালে আমরা তিনটা ম্যাট্রিক্স পাবো, এক হচ্ছে সহগ ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স আর হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। সহগ ম্যাট্রিক্স, চলক ম্যাট্রিক্স আর হচ্ছে ধ্রুবক ম্যাট্রিক্স। আর সহগ ম্যাট্রিক্স কি, এই যে এদের সমীকরণে চলকের সহগ নিয়ে আমরা সহগ ম্যাট্রিক্স গঠন করব। যেমন ওয়াই সহগ হচ্ছে 0.4, 50 আর এর সহগ হচ্ছে 50, এখানে ওয়াই এর সহগ 0.25, আর এর সহগ মাইনাস আর 62.5। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 1700
500। ঠিক আছে, এটা হচ্ছে সহগ সহগ ম্যাট্রিক্স। হ্যাঁ, চলকের সহগ ম্যাট্রিক্স গঠন করলাম, এরপর হচ্ছে চলক ম্যাট্রিক্স, এরপর হচ্ছে কি ধ্রুবক ম্যাট্রিক্স। ক্রেমারের সূত্রের সাহায্যে সহগ ম্যাট্রিক্স সমান আমি একটা পরামিতি ধরে থাকি, এখানে যে ধরি a সমান 0.4, 50, 0.25 মাইনাস এর 62.5। ব্যাস, এটা আমরা একটু ধরে নিব, সহগ ম্যাট্রিক্স ধরে নিব। ঠিক আছে, ওকে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে ক্রেমারের সূত্রের সাথে সমাধান করতে বলছি। তো আমরা একটু লিখে নিব যে আমরা জানি ক্রেমারের সূত্র অনুসারে, লিখে নিব যে আমরা জানি ক্রেমারের সূত্র অনুসারে ওয়াই আর আর, তাহলে ওয়াই সমান হচ্ছে ভারসাম্য তো বলছে, ভারসাম্য বার দিয়ে দিব আমরা এ 1 দিয়ে হচ্ছে মডেল, নিচে হচ্ছে এ আর সি আর বার, আর সমান হচ্ছে এ টু এ। একটু মনোযোগ দাও, আমরা জানি ক্রেমারের সূত্র অনুসারে এখানে সহগ এ ধরছি a1 a2 বাই a। যদি এখানে ওয়াই প্রথম চলক ওয়াই, তাহলে এ ওয়াই বাই এ, এ আর বাই এ এরকম লিখতে পারতাম যদি জাতীয় সমষ্টিগত মডেল না থাকতো। সাধারণ এক্স থাকলে আমরা এ এক্স বাই এ, এ ওয়াই বাই এ, এ জেড বাই এ এরকম লিখতে পারি। কিন্তু যদি কোনো মডেল থাকে, সেটা হতে পারে জাতীয় মডেল, হতে পারে বাজার মডেল, হতে পারে আইএসএল এর মডেল, যে কোনো মডেল যদি থাকে তাহলে তোমরা ওরকম চলকটা লিখে 1 2 3 এরকম লিখে দিবা। আমাদের এখানে 22 ক্রমের ম্যাট্রিক্স, 22 ক্রমের ম্যাট্রিক্স এখানে a1 আর a2 লিখে নিব। ওকে, তাহলে টোটাল আমার থেকে তিনটা নির্ণয় করতে হবে। কয়টা নির্ণয়? তিনটা, a a1 আর a2। এখন লিখবো যে এখন তিনটি নির্ণায়কের মান বের করি। এখন তিনটি নির্ণায়কের মান বের করি। এখন তিনটি নির্ণায়কের মান বের করি, ব্যাস। তাহলে প্রথমে n নির্ণায়কে যাও, আমি লিখবে 0.4, 50, 0.25, 5। ঠিক আছে, ওকে। তো নির্ণয় করলে তোমরা নির্ণয় জানো যে প্রধান কর্ণ যেটা, এটা আগে গুণ করতে হয়। প্রধান কর্ণ এই যে এই কোণাকুণি যেটা থাকে এটাকে বলে প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ আগে গুণ করে নিবা। তো প্রধান কর্ণ যদি আগে গুণ করি, তাহলে গুণ করো 0.4 ইন্টু 62.5, 0.4 ইন্টু 62.5, 25 মাইনাসের 25 মাইনাসের 25। দ্বিতীয় কর্ণ গুণ করার আগে নিয়ম একটা মাইনাস দেওয়া, এই যে এটাকে তৃতীয় কর্ণ, আর দ্বিতীয় কর্ণ গুণ করার আগে নিয়ম একটা মাইনাস হয়েছিল, মাইনাস 50.25, 12.5। তাহলে এখানে আসতেছে 35, 37.5, 37.5 কার মান? এর মান, এর নির্ণায়কের মান। তাহলে এর নির্ণায়কের মান আমরা 37.5 পাইছি। আমি কাজ করি, একটু পাশে অ্যান্সার গুলো লিখে দিই, তাহলে কাজে লাগবে। হ্যাঁ, পরবর্তীতে আমার কাজে লাগবে। আমি এখানে একটু লিখে নিচ্ছি অ্যান্সার গুলো। কার মান পাইলাম? এর মান। এ হচ্ছে মাইনাসের 37.5, এগুলো তোমার এ। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে a1 করতে হবে, a1 বের করতে হবে। আমি এক কাজ করি, মুছে ফেলি, আমি এ ম্যাট্রিক্সটা আবার লিখে নিচ্ছি 0.4, 50, 0.25 মাইনাস 62.5। এটা কিন্তু নির্ণায়ক প্রতীক, হ্যাঁ, আর এটা কিন্তু ম্যাট্রিক্স প্রতীক। নির্ণায়ক বলে দুটো দাগ টানতে হয় আর কি। তো a1 বের করব, আমি এখানে 1 দিয়ে দিব। আর 1 দেওয়ার সাথে সাথে এখানে যে প্রথম কলাম আছে, প্রথম কলামটা হবে না, এই প্রথম কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। প্রথম কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। ঠিক আছে, আমি কথাটা আবার বলি, তুমি যখন a1 করবে, অনেক ক্ষেত্রে প্রথম কলাম হবে না,
সহগ ম্যাট্রিক্সের প্রথম কলাম হবে না, প্রথম কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। যখন আমি 2 লিখবো তখন সহগ ম্যাট্রিক্সের দ্বিতীয় কলাম হবে, প্রথম ঠিক থাকবে। এখানে প্রথমটা ঠিক থাকবে, দ্বিতীয় কলামটা থাকবে না, আর দ্বিতীয় কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। যদি থ্রি থাকতো, 3টা থাকতো, তাহলে ঠিক একইভাবে তৃতীয় কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসতো। এবার গুণ করো। 1782.5 1,06,250 মাইনাস, আর হচ্ছে দ্বিতীয় কোনো গুণ করার আগে নিয়ম একটা মাইনাস আছে, 5 25 525,000। তাহলে প্রধান কোনো গুণ করলাম, একটা মাইনাস তো আছেই। হ্যাঁ, 1,06,250। আর দ্বিতীয় কলাম গুণ করার সময় নিয়ম একটা মাইনাস দিলাম, গুণ করে দিলাম, ব্যাস। তাহলে হিসাব করো, 1,06,250 1,31,250 1,31,250 মাইনাসের 1,31,250। তো আমি ইচ্ছা করলে এখানে ওয়ানটা লিখে নিই, মাইনাস 1,31,000 1,31,250 1,31,250 এটা হচ্ছে A1 এর মান গেল। A1 আমি আবার এটা লিখে নিচ্ছি, এখনটা এই যে 0.25। এখন কথা হচ্ছে A2 বের করবো আমরা। A2 এই A2 লিখলাম। এই A2 বের করার সময় 2 এর ক্ষেত্রে দ্বিতীয় কলাম হবে না, এই দ্বিতীয় কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে। দ্বিতীয় কলামের জায়গায় ধ্রুবক কলাম চলে আসবে, ধ্রুবক কলাম। হ্যাঁ, ধ্রুবক কলাম হচ্ছে 17,500। এবার গুণ করবা, 0.4 ইন্টু 500 200 নিয়মের মাইনাস। নিয়ম হচ্ছে প্রধান কোণ আগে গুণ করবো, আর দ্বিতীয় কোণ গুণ করার আগে একটা মাইনাস দেওয়া লাগে, এখানে এই যে মাইনাস দিলাম। তো এবার গুণ করো, 1700 আর হচ্ছে 0.25 425। তো 425 বিকুল হয় 225, মাইনাস 225 মাইনাস 225। তাহলে A2 মাইনাসের 225। ঠিক আছে, A1 বের করলাম, A2 বের করলাম। এখন শুধু সূত্রের মান বসে দাও, তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। এবার সূত্রের মান বসে, তাহলে অ্যান্সার পেয়ে যাবো। সূত্রের মান বসাই, অতএব এবার হচ্ছে A1 বাই A। তাহলে A1 কত? A1 ওই যে A1 মাইনাস 1,31,250 মাইনাস 37.5 ভাগ করো 1,31,250 1,31,250 ভাগ 37.5 3,500। অতএব সি বার A2 বাই A মাইনাস 225 37.5 225 ভাগ 37.5, তাহলে 6। ঠিক আছে, তাহলে ওয়াই বার আর সি বার পেয়ে গেছে, অর্থাৎ ভারসাম্য জাতীয় আয় আর হচ্ছে সুদের হারটাও পেয়ে গেলাম। বুঝছো, ভারসাম্য জাতীয় সুদের হার পেয়ে গেলাম। লিখে দিতে পারো যদি ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয়, এখানে আমরা ওয়াই ভারসাম্য লিখতে পারি 3,500, ভারসাম্য সুদের হার সি বার সমান 6। ও সরি, সি বার না তো আর বার, সরি, সুদের হার হচ্ছে আর বার। ঠিক আছে, ভারসাম্য সুদের হার আর বার কত আসছে? 6 আসছে। ওকে, আমরা এইভাবে এই অঙ্কটা সমাধান করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি বন্ধুদের সবাই অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, আসসালামু আলাইকুম।